বাংলাদেশে প্রতি বছর 1 লাখেরও বেশি মানুষ অগ্নিদগ্ধ হয় অথবা অ্যাসিড সন্ত্রাসের শিকার হন। প্রাপ্ত তথ্যে দেখা যায়, যারা আক্রান্ত হন তাদের অর্ধেকেরই বেশি নারী। আর আগুনে দগ্ধ এবং অ্যাসিড আক্রান্তদের প্রায় 70% হলেন ঢাকার বাইরে। প্রথমেই বলা প্রয়োজন, অগ্নিদগ্ধ এবং অ্যাসিড আক্রান্তদের চিকিৎসা সাধারণ চিকিৎসা থেকে ভিন্নতর। অ্যাসিড বার্ন পেশেন্টের যথাযথ চিকিৎসা করার জন্য একটা যথাযথ প্রশিক্ষণ দল সার্বক্ষণিক রাখার ব্যবস্থা অত্যন্ত জরুরি। অ্যাসিড নির্যাতনের রোগীকে ফ্লুইড ব্যালেন্স, ব্যথা উপশম, ড্রেসিং, ক্লিনলিনেস, প্রোটেকশন, এই ব্যবস্থাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু অ্যাসিড বার্নের মাধ্যমে আক্রান্ত রোগীর শারীরিক ইনজুরির পাশাপাশি মানসিক ট্রমা ব্যাপকভাবে ধ্বংস করে, সেই জন্য একটা টোটাল বার্ন কেয়ার তথা কম্প্রিহেনসিভ বার্ন কেয়ার ব্যবহার করা প্রয়োজন। সেখানে ক্লিনিক্যাল কেয়ার একটা দক্ষ প্রশিক্ষক প্রাপ্ত চিকিৎসকের আওতায় নিশ্চিত থাকা উচিত। দ্বিতীয়ত, সাইকোলজিক্যাল সাপোর্ট ইউনিট, লিগ্যাল সাপোর্ট ইউনিট, কাউন্সিলিং ইউনিট এবং কোঅর্ডিনেশন সহ যথাযথ রেফারেল ব্যবস্থা থাকা উচিত। এ ধরনের আক্রান্ত ঢাকার বাইরে বেশি ঘটলেও মফস্বলে এর কোনো চিকিৎসার ব্যবস্থাই নেই। ঢাকার বাইরে মেডিকেল কলেজগুলোতেও আগুনে দগ্ধ এবং অ্যাসিড আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থাই নেই। স্পেন সরকার 50 বেড বার্ন ইউনিট করার জন্য বাংলাদেশকে পূর্ণ সাহায্য দিতে প্রস্তুত। তখন আমি চিটাগাঙে, এটা 2001-2-এর কথা, একের কথা, এবং তখন আমরা এই 50 বেডকে সরকার ভাগ করলো, 25 বেড চিটাগাং, 25 বেড রাজশাহী এবং 10 বেড ময়মনসিংহে। এটাও যদি তখন হতো, তাহলে দেখেন একটা চিটাগাংয়ে একটা ইউনিট হতো, রাজশাহীতে একটা ইউনিট হতো এবং ময়মনসিংহে একটা ছোট ইউনিট হতো। সেটা কি কারণে এটা হলো না? পুরো টাকা ফেরত গেল, হলো না। এখন চিটাগাংয়ে সেটারই আপনার ধারাবাহিকতা স্বরূপ চিটাগাংয়ে কিছুদিন আগে আপনি শুনেছেন যে একটা ইউনিট চালু করতে যাচ্ছে সরকার। আপাতত করেছে একটা ছোট ব্লক নিয়ে, কোনো ওরকম কোনো স্ট্রাকচার করেনি। আমরা আমাদের ম্যান পাওয়ার তৈরির জন্য প্লাস্টিক সার্জারিতে বার্ন চিকিৎসা প্লাস্টিক সার্জনরাই করেন আমাদের দেশে। তো আমাদের ম্যান পাওয়ারের জন্য আমি নিজে প্রস্তাব দিয়েছিলাম, সেই কোনো কারণে আমাদের ম্যান পাওয়ারগুলো তৈরি হয়নি। এখন যদি আপনি রাজশাহীতে একটা বার্ন ইউনিট খুলতে যান, ম্যান পাওয়ার দরকার আছে। বরিশালে একটাই প্লাস্টিক সার্জারি পোস্ট আছে, কিন্তু ওখানে কোনো পোস্টিং হচ্ছে না, ডাক্তার দেওয়া হচ্ছে না। সব ডাক্তারটা সরকারকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে, সুযোগ করে দিতে হবে যে বরিশালে একটা বার্ন ইউনিট করবো, তাকে এখন আমি গিয়েছিলাম বরিশালে, কোনো ওয়ার্ড ডাক্তার কিছু নাই। এখন আমি যদি একটা মেডিকেল কলেজে একজন কনসালটেন্ট যায়, তার যদি সাপোর্টিভ আপনি ডাক্তার না দেন, তাহলে আমি কিভাবে কাজ করব? জেলা হাসপাতালগুলোতেই এ ধরনের চিকিৎসার ন্যূনতম ব্যবস্থা নেই। বার্নের যদি রুগী আসে, আমার উপজেলা হেলথ কমপ্লেক্স যেগুলো আছে, 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল, আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মধ্যে 11টা উপজেলা হেলথ কমপ্লেক্স আছে। ওখানে প্রথমে এই রুগীগুলা যখন আসে, তারা প্রথমে একটা করে, এই নির্ণয় করে কি ওখানে চিকিৎসা দেওয়া সম্ভব নাকি সম্ভব না। ওনাদের যদি সম্ভব হয়, তাহলে ওনারা ফার্স্ট এইড দিয়ে ব্যবস্থাটা যতটুকু পারে ওখানে ইনডোরে ভর্তি করায়, আন্তঃবিভাগে ভর্তি করায় অ্যাকর্ডিং টু, যদি বেশি সিভিয়ার না হয়, সুপারফিশিয়াল বার্ন যদি হয়, তাহলে ওখানে ম্যানেজ করে। এবং যদি ডিপ বার্ন হয়, তাহলে সেটা
ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করে। এবং এটা বিশেষ করে এটা এই ম্যানেজমেন্টের জন্য ফ্লুইড মেনটেনেন্সটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যে বার্নে যে শরীর থেকে যে ইয়েটা লস হয়ে যায়, বিভিন্ন রকমের ইলেকট্রোলাইট এবং বডি ফ্লুইডগুলো লস হয়ে যায়, এটা মেনটেন করাটা হলো বার্নের জন্য প্রথম কাজ। তারপরে যদি আপনার যদি হয়, যদি খুব বেশি বার্ন হয়ে যায়, মানে চামড়া স্কিন চলে গেছে, মাংস চলে গেছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গ্রাফটিংয়ের প্রয়োজন হয়, মানে অন্য জায়গা থেকে স্কিন বা এনে লাগাই দেওয়ার দরকার হয়। সেটা কিন্তু আমাদের উপজেলা পর্যায়ে সম্ভব হয় না। সেটার জন্য মেডিকেল কলেজ অথবা আর বেশি যদি সিভিয়ার হয় তো ঢাকা বার্ন ইউনিটে রেফার করা হয়। ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও। বার্নের জন্য আমাদের সবার যদি আরও প্রশিক্ষণ হয়, উচ্চতর প্রশিক্ষণ, যেমন আমাদের হেলথ সার্ভিস প্রোভাইডার, মানে আমরা ডাক্তার, সিনিয়র স্টাফ নার্স, ইভেন আমাদের যে ফিল্ড মানে মাঠ পর্যায়ে যে কর্মীরা কাজ করছেন, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ওনাদেরও যদি একটা প্রাথমিক একটা ট্রেনিং থাকে, তাহলে হয়তো দেখা গেলো আমার একটা প্রত্যন্ত এলাকায় একটা অ্যাসিড বার্ন কিংবা আমাদের একটা মানে এমনি আগুনে বার্ন হচ্ছে, তখন সে প্রাথমিক একটা ট্রিটমেন্ট দিয়ে সে আমাদের হেলথ কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়ার পর আমাদের এখানে যদি সব পর্যাপ্ত মানে আমাদের সুবিধা এখনও আছে, কিন্তু আরও যদি আমরা আরও উন্নত চিকিৎসা নিতে পারি, তাহলে হয়তো বা দেখা গেল যে আমরা চিকিৎসা পুরোপুরি আমরা এখানেই দিতে পারবো। লোকাল লেভেল থেকে ন্যাশনাল লেভেল পর্যন্ত এই রেফারেল সিস্টেমটা কীভাবে হবে, সেক্ষেত্রে একটা প্রধান বাধাই হয়ে দাঁড়ায় যে আমাদের মেডিকেয়ার সিস্টেমের মধ্যে যারা হেলথ সার্ভিস প্রোভাইডার তাদের পর্যাপ্ত নলেজ থাকে না। ফলে প্রথমত হলো যে আমাদের মেডিকেল এডুকেশন সিস্টেমের মধ্যে, আমাদের নার্সিং ইনস্টিটিউশনের কারিকুলামের মধ্যে যদি অ্যাসিড বার্ন পেশেন্টদের কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই ট্রেনিংটা, সেই এডুকেশনটা যদি থাকে, তাহলে যারা সার্ভিস প্রোভাইডার তারা খুব বেশি ইকুইপড হবে, তারা নলেজেবল হবে এবং তারা অ্যাসিড বার্ন পেশেন্টদেরকে হ্যান্ডেল করতে পারবে। সেকেন্ড থিং হলো যে আমাদের প্রত্যেকটা উপজেলা হসপিটাল এবং জেলা হসপিটালগুলোতে যদি ওই এডুকেটেড ডক্টররা থাকে, নার্সরা থাকে, যারা অ্যাসিড বার্ন পেশেন্টদের হ্যান্ডেল করতে পারবে, তারা ইমিডিয়েটলি যে ধরনের ট্রিটমেন্টগুলো দরকার সেগুলো ওখান থেকে দেওয়ার পরে দেন রেফারেল সিস্টেম মধ্য দিয়ে তারা ঢাকা অ্যাসিড বার্ন ইউনিটের মধ্যে রেফার করতে পারে। এবং সেটা হতে হবে একটা ডেফিনেটলি পলিসি গাইডলাইনের মধ্য দিয়ে। শুধুমাত্র ইনফর্মাল ওয়েতে এখন দু একটা কেস দেখা যায় যে বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটাল বা উপজেলা হসপিটাল থেকে রেফার করছে, কিন্তু সেটা একটা ডেফিনেটলি একটা পলিসি গাইডলাইনের মধ্যে ফ্রেমের মধ্যে দিয়ে হতে হবে। তাহলে পরে লোকাল লেভেল থেকে ন্যাশনাল লেভেল পর্যন্ত এই রেফারেল সিস্টেমটা স্ট্রংলি কাজ করবে। অ্যাট দ্য সেম টাইম এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনও হতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্য দিয়ে, যে প্রত্যেকটা উপজেলা এবং জেলা হসপিটালগুলোতে যে সমস্ত অ্যাসিড বার্নগুলো আসবে, ওইখানে যারা সার্ভিস প্রোভাইডারগুলো থাকবে, ডক্টররা থাকবে, তারা এই রেফার করার জন্য বাধ্য। ঢাকা মেডিকেল কলেজে অ্যাসিড বার্ন ইউনিট আছে, ওখানে শুধুমাত্র ক্লিনিক্যাল কিছু সার্ভিস দিয়ে দেন আমি ওই পেশেন্টকে ছেড়ে দিচ্ছি। ফলে আদার যে সার্ভিসগুলো দরকার সেই সার্ভিসগুলোর জন্য আমরা ওইখানে আর অন্য একটা জায়গায় রেফার করতে পারে, গভর্নমেন্টে অন্য কোনো প্রতিষ্ঠানে এই সার্ভিসগুলো দিতে পারে, অথবা প্রাইভেট কোনো সার্ভিস দিতে পারে, সেইখানে রেফার করা। কিন্তু তার মানে এই না যে আমি প্রাইভেটাইজেশনকে প্রমোট করতে যাচ্ছি, কিন্তু অ্যাজ ইন্টারিম পিরিয়ড হিসেবে গভর্নমেন্ট উইদিন দ্য কারিকুলামের মধ্যে দিয়ে, উইদিন দ্য রেগুলেশনের মধ্যে দিয়ে এই সার্ভিসগুলো অন্য জায়গাতে সার্ভিস নিতে পারে গভর্নমেন্ট ইন্টারিম পিরিয়ড হিসেবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি স্বয়ংসম্পূর্ণ বার্ন ইউনিট রয়েছে, কিন্তু আলাদা বার্ন ইউনিট হলেও এর ব্যবস্থাপনা বার্ন ইউনিটের আদলে গড়ে ওঠেনি। এখানে কর্মরত চিকিৎসক ও নার্সদের চিকিৎসার জন্য যে বিশেষায়িত প্রশিক্ষণ দরকার তা নেই বললেই চলে। আমাদের বাংলাদেশে শুধু একটাই বার্ন ইউনিট আছে, সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে বার্ন ইউনিট আছে, এটা 200 শয্যা, এখন বোধহয় 250 শয্যা করা হয়েছে। এবং আমি বলবো যে যে ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে সেই চিকিৎসা ব্যবস্থা যে একেবারে খারাপ তা কিন্তু না। আমাদের ভালো ট্রেন ডক্টর আছে এবং এখানে ভালো গ্রাফটিংয়ের কাজ হচ্ছে, কিন্তু
যে পরিমাণে এবং এই যে চিকিৎসা ব্যবস্থাটা আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে, এটা কিন্তু সরকারের একটা প্রজেক্টের আওতায় এই হাসপাতালটা আছে, এবং সেখানে যে পরিমাণ ডক্টর ট্রেন্ড আছে, কিন্তু যে পরিমাণে অগ্নিদগ্ধের সংখ্যা আছে সেটা কিন্তু সাফিসিয়েন্ট না, যার জন্য দেখা যাচ্ছে যে যে পরিমাণ বার্ন ইউনিটে যে পরিমাণ পেশেন্টরা আসছে সেই পরিমাণে কিন্তু ফ্যাসিলিটিগুলো দিতে পারছে না। আপনি গিয়ে বার্ন ইউনিটে দেখবেন প্রায় ফ্লোরে কিন্তু তারা শুয়ে আছে, এবং প্রতিটা বার্ন ইউনিটের পেশেন্টের জন্য কিন্তু খুবই একটা প্রোটেক্টেড একটা এনভায়রনমেন্ট থাকা উচিত, যেখানে জার্ম তাদের কারণ পুরো বডিটা অনেক সময় বার্ন হয়ে যাচ্ছে, এবং সেই বার্ন পেশেন্টের মধ্যে বেশিরভাগ কিন্তু পেশেন্ট কিন্তু নারী এবং শিশু পাবেন, খুব কম আপনি পুরুষ পাবেন। এবং সেখানে কিন্তু যেখানে নারী এবং শিশুর ব্যাপার আছে, নারীর ব্যাপার আছে, তাকে যদি তার সত্যিকারভাবে ফিজিক্যালি যদি প্রোটেক্ট করতে হয়, তার কিন্তু অনেক কিছু ফ্যাক্টর বলবো আমি আছে। তো সেই অনুযায়ী আমার মনে হয় যে সাফিসিয়েন্ট সার্ভিস যতটুকু দেওয়া প্রয়োজন ততটুকু আসলে অ্যাভেল করা যাচ্ছে না। আমরা তো এমনিতেই ট্রেনিং প্রাপ্ত স্টুডেন্ট, এখন সব কিছুতেই ট্রেনিং নেই, এখন বার্নের ট্রেনিং, সব কিছুই ট্রেনিং, সব পেশেন্টদের, শুধু স্পেশাল বার্ন না, সব কিছুতেই ট্রেনিং, আমাদের এখন ট্রেনিং চলতেছে। আমরা সরকারিভাবে 4 বছরের ট্রেনিং করে আমরা এখন সিনিয়র স্টাফ না। বার্নের উপরে? বার্নের উপর না, আমাদের সব কিছুর উপরে ট্রেনিং আছে। এরা যারা আছে, এরা নতুন যখন চাকরি পায় তখন ইয়াং একটা, কেউ কিন্তু মায়ের পেট থেকে শিখে আসে না। তো আমার মনে হয় এই বাইদিস আমরা প্রথম দিকে একটু কষ্ট হয়েছে, বা আস্তে আস্তে এখন তারা পুরোপুরি ট্রেন্ড হয়ে গেছে। এবং আমরা এই প্রশিক্ষণের ব্যাপারে আপনাকে একটা কথা বলি, মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে এক নির্দেশে আমরা কিন্তু একটা প্রশিক্ষণের ব্যবস্থা এখানে শুরু করছি। ডিজি হেলথ, WHO-র সহায়তায় পর্যায়ক্রমে ডাক্তার, নার্স, আজকেও নার্সদের ট্রেনিং শেষ হলো। আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটাল, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে, উপজেলার থেকে নার্সদেরকে নিয়ে আসছি ট্রেনিং দেওয়ার জন্য, কারণ নার্সিংটা খুব ইম্পর্টেন্ট। প্রথম 48 ঘন্টা যদি কী করে নার্সিং করতে হবে সেই প্রশিক্ষণের ব্যবস্থা আমরা এখানে শুরু করছি। আক্রান্ত রোগীরা প্রথমেই জরুরি বিভাগে আসেন। অব্যবস্থার শুরু এখানেই। জরুরি বিভাগ 24 ঘন্টা খোলা থাকার কথা থাকলেও প্রায়ই এখানে ডাক্তার থাকেন না। ঘন্টার পর ঘন্টা বিনা চিকিৎসায় রোগীদের পড়ে থাকতে হয়। ভর্তি দিন তো মারাত্মক সমস্যায় হয়েছে। প্রথম দিন ধরেন আপনার এটা নবমী, গত শনিবারে ইমার্জেন্সি যখন আসছি 2 ঘন্টা ফেলে রাখছি, কোনো লোকজন নাই, বা 12:30টার দিকে আসছি। তারপরে 32 নম্বর ওয়ার্ডে ওরা একজন ডাক্তার খুলে পাঠাইলাম, আমার পাঠাইলো 33 নম্বর ওয়ার্ডে দোতলায়, যাই দিয়ে সিস্টার নার্সটা ভিতরতে তালা দেওয়া ঘুমাইতেছে। ডাকে 1-1.5 ঘন্টা ডাকাডাকির পর খুলতে পারছে। পাওয়ার পর তারা যে আচরণ, বিহেভ, মানে এটা কোনো মানুষের সাথে করে না কেউ। জরুরি বিভাগ থেকে রোগী ভর্তি হবার পর আসেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে। অব্যবস্থাপনার বেড়াজালে বন্দী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট। 5 তলায় এই ভবনটিতে সকল সুযোগ সুবিধা থাকার পরও রোগীরা ন্যূনতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এর প্রধান কারণ প্রশিক্ষণের অভাব এবং ব্যবস্থাপনার ত্রুটি, যে কারণেই এই ভবনটি হয়রানির আরেক নাম। এরা বলতেছে 2টার পরে নাকি রোগী ভর্তি করে না। তো আমরা আস্তে আস্তে প্রায় 4টার উপরে বেজে গেছে। আসার পরে ওরা ভর্তি করতে চায় না। পরে দৌড়াদৌড়ি করলাম, বললাম এখানে যে আমার থেকে রোগীটা ভর্তি করার পরে তারপরে ওখানে টিকিট কাউন্টার থেকে বলে যে না হবে না। তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে একটা স্লিপ টিকিট আমাকে দিল আর কি। দেওয়ার পরে ভিতরে গিয়ে ডাক্তার ছিল, ওনাকে রিকোয়েস্ট করছি, উনি প্রথম রিফিউজ করছে। তারপরে রিকোয়েস্ট করার পরে বলছে একটা লিখে দিচ্ছে, আচ্ছা যান ওইখানে গিয়ে দেখেন। পরে নিশ্চয়ই 106 নম্বর রুমে আসলাম। আসার পরে উনিও প্রথমে বলে কি যে আপনি এটা ভর্তি হয়েছে, এটা আপনি এখানে ভর্তি হবে না, আপনি ওই পাশে নিয়ে ইমার্জেন্সিতে রেখে দেন। তাই আমি বললাম আমার রুগী তো 40% বার্ন হয়ে গেছে, এটা আমি ইমার্জেন্সিতে রেখে, আমি তো বার্ন তাহলে চিরাং থেকে আসলাম কেন? পরে এবং আমি বলছি যে আমার এখানে দেখেন অথরাইজ করে দিচ্ছে আপনাদের এখানে ভর্তি করার জন্য। তারপরে উনি ওটা ভর্তি করলো, ভর্তি করার পরে দৌড়াদৌড়ি করে আবার ভর্তি করলাম। আর ভর্তি করতে করতে উপরে উঠতেছি, এই সময় কয়েকজন ডাক্তার নামতেছে, তারা বলছে এটা কে কী ভর্তি, কী কাগজ? আমি বলছি আমাকে রুগী বলি, এখন কিসে রুগী ভর্তি করলো, কে ভর্তি করলো, কেমনি ওটা, মানে আমি একদম থতমত খেয়ে গেছি যে ঘটনা কি। যখন আমি ঢাকা মেডিকেলে আসি, দ্রুত যদি আমাকে আই বিভাগে বা
চোখে ডাক্তার দেখতো তাহলে আজকে আমার যে চোখটা একবারে বাদ হয়ে গেছে, আমার মনে হয় না যে ওই চোখটা বাদ হয়ে যেত। কিন্তু আমার কয়েকদিন পরে, মানে অনেক দিন পরেই, প্রায় 13 দিন না 14 দিন পরে আমার চোখের ডাক্তার দেখে। এর আগে একদিনও দেখা নাই। তো আমার যখন ভর্তি হই তখন আয়া দিয়ে আমাকে ড্রেসিং করছিল, মানে ওয়াশ করছে, মাথার মুখে অনেক পানি টানি ডাললো, এই করলো। ডাক্তার দেখছে কিনা তখন আমি চোখে দেখি না, আমি বলতেও পারবো না। 33-এ ছিলাম, 33-এ 3 দিন থাকার পরে বানি ইউনিটে নিয়ে গেছে 35-এর বিতে। ওখানে ডাক্তার এবং নার্স ওরা মোটামুটি ভালো করে দেখছে, কিন্তু আমার বাইরে সব কিছু কিনতে হতো। তখন মানে ডাক্তার দিক দিয়ে আমি একটা ট্যাবলেটও পাইতাম না। সরকারি হাসপাতালে ভর্তি হয়েছি ঠিকই, কিন্তু গরম পানিটাও কিনে নিতে হতো। আর আয়াদেরকেও যদি টাকা না দেওয়া হতো তাহলে ড্রেসিং করলে গরু সোলাইলে যেভাবে সোলাইতো এইভাবে সোলাইতো। তখন খুবই কষ্টকর। কিন্তু সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে আমি এত বিরক্ত বোধ করছি যে আমার মনে হয়েছে চিকিৎসার চাইতে আমার সার্টিফিকেটটা তখন অনেক জরুরি ছিল, এবং সার্টিফিকেটের জন্য মনে চাইছে যে হাসপাতালে আমি মরে গেলেও অনেক ভালো। বাহির থেকে এই ভবনটিকে সুন্দর ও পরিপাটি মনে হলেও এর ভেতরে বিরাজ করছে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ। ওয়ার্ডের ভিতরে নিয়মিত পরিষ্কার করা হয় না। দুর্গন্ধে এখানে এক বিষাক্ত পরিবেশ বিরাজ করছে। এই রোগীর মেন উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার, সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পরিষ্কার ক্লিন। ওইটাই আমরা পাই না। মেন ডাক্তারে দিচ্ছে না, সিস্টার দিচ্ছে না, আয়া দিচ্ছে। আয়া কি দিবে সে? রোগীর জরুরি প্রয়োজনে ডাক্তার খুঁজে পাওয়া যায় না। ডাক্তাররা রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করেন না। রোগীদের সমস্যা সম্পর্কে সংবেদনশীল মনোভাবের ঘাটতি লক্ষ্য করা যায়। কালকের থেকে আজকে আমি যখন আসলাম, ধরেন 10টা 10:30, তখন পর্যন্ত কোনো ডাক্তার তাকে দেখিনি, বুঝছেন। সিস্টাররা আসলো, আইসা আমার ওই পুরান ফাইল ওখান থেকে যে ট্রিটমেন্ট দিছে, অ্যাজ ইজ ওই ট্রিটমেন্টের উপরেই তারা ওইভাবে ওষুধ ইয়ে করতেছে। তারপরে আমি তো মানে দৌড়াদৌড়ি করতেছি। আসলে এখানে যে বলে যে ওই রুমে যান, ওই রুমে ডাক্তার, কালকে পর্যন্ত কোনো ডাক্তার পাই না। শুধু ডাক্তার নয়, নার্স এবং ওয়ার্ড বয়রাও রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সেবার মনোবৃত্তি নিয়ে তাদের কাজ করতে দেখা যায় না। হ্যাঁ, অবশ্যই আমাদের, উনি যদি খেতে না পারে, কোন কারণে পারতেছে না সেটা যদি উনি মুখে না খেতে পারে, আমরা ডাক্তারকে ইনফর্ম করব। যদি উনি একান্তই মুখে না খেতে পারে তো ওনার ইনফিউশনের মাধ্যমে যেভাবে উনি খেতে পারে, ওনাকে খেতে সাহায্য করা যায় সেভাবে আমরা চেষ্টা করব। কিন্তু উনি বলতেছেন যে ডাক্তার নাকি বলছেন ওনাকে খেতে পারবেন, কিন্তু ওনার লোক বল কম হসপিটালে, পাশাপাশি আপনারা যে অবস্থায় আসেন কিন্তু উনি খাবার চাইলেও খাওয়াটা ঠিক মতো পাচ্ছেন না। আজকে 6 দিন তিনি উপাস। তা আসলে মানে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? এটা যদি সত্যি হয়ে থাকে তবে সত্যি খারাপের বিষয়। এখানে কার্যত কোনো ঔষধপত্রই হাসপাতাল কর্তৃপক্ষ দেয় না। ফলে সব রোগীদেরই বাইরে থেকে চড়া দামে ঔষধ কিনতে হয়। এমনকি ব্যান্ডেজ, গজ, তুলা ইত্যাদিও কিনতে হয় বাইরে থেকে। সরেজমিন অনুসন্ধানে ঔষধের ক্ষেত্রে মারাত্মক অনিয়ম পাওয়া যায়। দেখা যায় মেয়াদ উত্তীর্ণ হবার ঠিক আগে ঔষধ কেনা হয়, যা রোগীদের কোনো কাজেই আসে না। ওষুধ আমরা হারা ছিলিপিলে কেটে আমরা বাইরে থেকে কিনে আনি। ওষুধপত্র এভরিথিং সব বাইরে থেকে, শুধু ড্রেসিংয়ের যে ভ্যান্ডেজটা আর এর ব্যতীত মলমটা পর্যন্ত বাইরে থেকে নিয়ে আসতে হয়েছে, হ্যান্ড গ্লাসটা বাইরে থেকে কিনে দিয়ে হয়েছে। এখানকার খাবার অত্যন্ত নিম্নমানের। খাবার নিয়ে রোগীদের অভিযোগ অন্তহীন। একজন অগ্নিদগ্ধ রোগীর জন্য খাবারের মেনু আলাদা। সেই মান কি এখানে বজায় থাকে? আমার খুব খিদা লাগছে, আমি আজকে 6 দিন ভাত খাই না। 6 দিন ভাত খান না, এটা কি ডাক্তার নিষেধ করছে নাকি এমনি টাকার কারণে? ভাত দেয় না, কেউ ভাত দেয় না। খেতে পারবেন আপনি? ডাক্তার বলছে? হ্যাঁ বলছে। হ্যাঁ। ভাত খাচ্ছেন না কেন?
আমার কেউ আইনা দেয় না। হসপিটাল থেকে দেয় না? না, কে আইনা দিব ভাত? কেউ নাই তো আননের। হাসপাতাল থেকে ভাত দেয় না? দেয়, কিন্তু আননের লোক নাই তো। এই কারণে আপনি ভাত খেতে পাচ্ছেন না? না, আমার পেটে খুব খিদা ভাই, আমি না খাইলে মরে যাব। আমি গর্ভবতী মহিলা, আমার পেটে বাচ্চা আছে। বার্ন ইউনিটের বাথরুম নোংরা ও অস্বাস্থ্যকর। আপনার বাথরুমে যে ইটা ইউজ করছে সেটা রুগীদের রুমে ইটা ইউজ করতেছে। আমি কয়েকদিন বলছি ওদেরকে, আপনার লাইট নাই বাথরুমে, বাল্ব নাই। আমি চান্দা দিচ্ছি আমরা 5 টাকা করে বেডের থেকে তুলে বাল্ব কিনে, একদিন কলে পানি পড়তেছে এই কলটা দিয়ে, তা আমি একটা লোক পাই না খুঁজে, ঢাকায় আইনা যে এই যে পানিটাতে পড়তেছে এটা তো সরকারের সম্পদ অপচয় হচ্ছে, আমাদের দেশের সচেতন নাগরিক, এটা তো আমাদের দায়িত্ব বলা। তারপরে আমার 1-1.5 ঘন্টা খুঁজে একটু লোক আইনাটা বন্ধ করেছি কোথাও। পরশুদিন ওই বাথরুমে রুগীদের কলে একই অবস্থা পানি নাই, এর ম্যানেজমেন্টের প্রবলেম আছে অবশ্যই। বেডের থেকে 5 টাকা করে চান্দা তুলে দিয়ে তারপরে ওইটা কল আইনা লাগানো হয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা আর নানা আইন কানুনের মার প্যাঁচে এখানে ঠিকমতো অপারেশন ড্রেসিং হয় না। সিরিয়াল অনুযায়ী ড্রেসিং করা হয়, প্রায়ই জরুরি কারণ দেখিয়ে অপারেশন পিছিয়ে দেওয়া হয়। এখানে যে ড্রেসিং হয় প্রত্যেকটা ওয়ার্ডে বেড ভাগ করা আছে। আমরা সিস্টার এবং ওয়ার্ড বয় 3 জন, একটা ড্রেসিং করতে কমপক্ষে 6 জন লোক লাগে। একটা রুগীকে পুরোটা তুলতে হয়, পুরো পা পাশা তার শরীর পৌঁছে 6 জন লাগে শুধুমাত্র একটা ড্রেসিং করতে। ডাক্তার, সিস্টার, ওয়ার্ড বয়, আয়া সব লাগে যখন একটা ড্রেসিং করানো হয়। কারণ যদি তার 30% উপরে বার্ন হয় তাকে পুরো শরীর তুলতে হয়, পুরো শূন্যের উপরে, পুরো শরীর শূন্যের উপর তুলে তাকে পেঁচাইতে হয়। প্রথম দিন ড্রেসিংটা দিছে, তো ড্রেসিং দেওয়ার সময় দেখলাম যে লোক যাচ্ছে ড্রেসিংয়ের জন্য, তাদের দেখে বুঝলাম যে এরা কি যাবে ড্রেসিংয়ে, এদের কি যোগ্যতাটা ড্রেসিংয়ে। বলে যে এই লোক এই ড্রেসিং করাচ্ছে। দেখেন শত শত লোকজন এইভাবে করাচ্ছে, তাহলে আমাকে তো আর টেনশন করতে পারি না, আমার রুগীদের ড্রেসিং করতে হবে। তারপর নিজের সাথে থেকে রুগীর সাথে একদম স্টেল যেখানে নিষিদ্ধ থাকা, তারপর আমি ওইখানে ছিলাম, তাই আমার নিজের ওয়াইফকে আমি নিজে যতক্ষণ পারছি আর ওই আয়া যতক্ষণ পারছে ড্রেসিং দিয়েছি। এইটা পাওয়ার কথা না, কিন্তু আপনি আজকেই পাইছেন, শুট করা আছে। আমাদের কোনো ডাক্তার ছিল না, ডাক্তার সাহেব প্রথমে আগে যাবে, যে রোগীটা দেখবে। যদি এমন হয় যে ড্রেসিংটা খুব ওন ছোটো ড্রেসিং আছে, সে তার দাঁড়ায় থাকবে, সে ড্রেসিং করবে, ইনস্ট্রাকশন দেবে, সে ড্রেসিং করবে। বড় ড্রেসিং হবে, সে নিজেই ওয়াশ নিয়ে বসবে। সিস্টার এবং যেখানে গিয়েছে সেখানে কোনো ডক্টর ছিলেন না, নার্স ছিলেন না, দরজা বন্ধ করে টোটালি ওই রোগীর একজন গার্ডিয়ান এবং আপনাদের একজন আয়া ছিল। আচ্ছা আচ্ছা, খুবই খারাপ অবস্থা রোগীটার। রোগীর অবস্থা তো 12 মিনিটে, আমাদের 12 মিনিটের ধরেন। আপনি আমাকে বলেন এই জিনিসটা কেন হচ্ছে? এটা আনইউজুয়াল ঘটনা, এই ঘটনাটা হওয়ার কথা না। এরকম অব্যবস্থার মধ্যেই চলছে দেশের একমাত্র এই বার্ন ইউনিট। অথচ এখানে সব ধরনের অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 1.5 লক্ষ লোক আনঅফিশিয়ালি পুড়ে যায় বিভিন্ন কারণে। আর পুড়ে কিন্তু গরিব মানুষ, বড় লোক খুব কম পুড়ে। যারা গরিব মধ্যবিত্ত পরিবারের তারাই পুড়ে, এবং পুরা রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, যা সরকারি পর্যায়ে না হইয়া যদি প্রাইভেট চিকিৎসা করতে যায় প্রচুর টাকার দরকার। সুতরাং সরকারি পর্যায়ে আমরা এটাকে শুরু করি 2003 সাল থেকে। এই 2006-এ এসে এটা 100 বেডে রূপান্তরিত হয়েছে। তো অনেক বাধা বিপত্তি, অনেক কষ্ট সহ্য করে আমরা এই পর্যায়ে আসছি। তো আশা করি যে এটা আরও উন্নতি হবে। প্রথম দিকে অনেক অসুবিধা ছিল, মাত্র কয়েকজন জনবল নিয়ে আমরা শুরু করছিলাম। এখন বর্তমানে অনেক জনবল আসছে, ডাক্তার আসছে, সিস্টার আসবে। এটাকে আরও উন্নতি করার জন্য যত রকম চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু শুধু ডাক্তারদের চিকিৎসা যাবেন, নার্স দরকার, আপনার 3rd ক্লাস 4th ক্লাস এমপ্লয়ি দরকার, সেগুলোর এখনও আমি শুনছি অভাব আছে। এবং সে কারণেই হাসপাতালটা যতটা সুন্দর করে এটাকে পরিচালনা করা সম্ভব ছিল, যেটুকু আমরা
আশা করেছিলাম যে বার্ন ইউনিটের মাধ্যমে বাংলাদেশের বার্ন রোগীদেরকে আমরা অ্যাটলিস্ট একদম বেস্ট সার্ভিস না দিয়ে একটা বেটার সার্ভিস দেওয়ার যে একটা আশা ছিল, সে আশাটা আমার ব্যক্তিগত আমায় পূরণ করতে পারেনি। অবকাঠামোগত অব্যবস্থাপনা ছাড়াও এখানে রয়েছে কিছু বাস্তব সমস্যা। প্রকল্পের অধীনে থাকায় এখানকার ডাক্তার কর্মচারীরা অনিশ্চয়তার মধ্যে থাকেন। এটা তাদের কাজের আগ্রহ ও স্বতঃস্ফূর্ততা নষ্ট করে। এই প্রকল্পে আমরা অনিয়মিত শ্রমিক হিসেবে আজকে 8 মাসেও কর্মচারী বেতন দিতে পারেনি, স্যাররা বেতন দিতে পারে না। কারণ গভর্নমেন্টের যে বরাদ্দ আছে, যে বরাদ্দের আসার কথা, সেই বরাদ্দ বন্ধ করে দিচ্ছে। একটা ফান্ড ছিল সম্ভবত কাজ নেই মজুরি নেই, এরকম একটা ফান্ড ছিল, সেই ফান্ডে এরা কিছুদিন কাজ করছে, 1 বছর বেতন পাইছে, তারপরে আবার 1 বছর বেতন বন্ধ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে বার্ন ইউনিটটা আছে, এটা এখনও সরকারের একটা প্রকল্পের আওতাধীন এবং এটা কিন্তু এখনও রেগুলার রাজস্ব খাতে ঢুকতে পারেনি। এবং সরকারের প্রকল্পের আওতাধীন বলে আমাদের এখানকার যেই ডক্টররা আছেন তারা কিন্তু যারা পলিসি মেকারদের সাথে যে লিঙ্ক করে এটার সার্ভিসকে উন্নত করার জন্য যেই মতামত কিংবা যেই ওনাদের যেই অভিজ্ঞতার কথাগুলো বলা প্রয়োজন, সেটা কিন্তু বলার স্কোপটা খুব কম আছে। যেহেতু এটা প্রকল্প, এটা আমাদের সচিবালয় থেকে একটা প্রকল্প খাত হিসাবে কিছু বরাদ্দ দেওয়া হচ্ছে, ওই বরাদ্দের আওতায় কিন্তু তাদেরকে চালাতে হচ্ছে। যে পরিমাণ তাদের আসলে ওষুধ দরকার, যে পরিমাণ সার্ভিসের জন্য যেই ইনস্ট্রুমেন্টগুলো দরকার, সেটা কিন্তু ডাক্তারদের মতামত অনুযায়ী করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। 4 বছর আগে এই বার্ন ইউনিট প্রতিষ্ঠিত হয় একটি বিশেষ প্রকল্পের আওতাধীনে। যে কোনো প্রকল্প যখন শুরু হয় তখন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং একই সাথে আমাদের আরও 2টা মন্ত্রণালয়ের সম্পৃক্ততা প্রয়োজন। একটা হচ্ছে সরকারি সংস্থাপন মন্ত্রণালয় আর অর্থ মন্ত্রণালয়। এই 3 মন্ত্রণালয়ের সাথে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ইতিমধ্যেই আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এতে অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করছে এবং এটা সিদ্ধান্তটা নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে। এটা প্রকল্পটা আমাদের সংস্থাপন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এটা রাজস্ব খাতে স্থানান্তরের জন্য, এবং এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য এটা প্রক্রিয়াগতভাবে অনেকটুকু এগিয়ে গেছে। আমরা আশা করছি ওদের ভবিষ্যতে খুব শীঘ্রই এটা রাজস্ব খাতে স্থানান্তরিত হবে। আমরা সবাই আশা করি এই অবস্থার পরিবর্তন হোক, একটা সুস্থ ব্যবস্থাপনায় পরিচালিত হোক এই বার্ন ইউনিট। এখানে একজন রোগী এসেই যেন সর্বোচ্চ সহায়তা পান, তিনি যেন পান ডাক্তারদের আন্তরিক সেবা, নার্সদের যত্ন, ভালোবাসা, এবং সুস্থ হয়ে যেন তিনি হাসিমুখে বিদায় নিতে পারেন এখান থেকেই। এরকমই স্বপ্নের এক বার্ন ইউনিট চাই ভুক্তভোগী সবাই। এজন্য প্রয়োজন বার্ন ইউনিটের সুবিন্যস্ত ব্যবস্থাপনা, একটি বৈজ্ঞানিক গাইডলাইন ম্যানুয়াল, যার আওতায় পরিচালিত হতে পারে এই ইউনিটটি।